আমি প্রণব কুমার গাঙ্গুলি, হুগলি জেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং ছায়া প্রকাশনীর নবম এবং দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরিবেশ এবং ভৌত বিজ্ঞান শিক্ষক বইয়ের লেখক। তোমরা দেখছো ছায়া প্রকাশনীর ভিডিও ক্লাস। প্রথমে ছায়া প্রকাশনীর পক্ষ থেকে সমস্ত ছাত্র ছাত্রীকে জানাই শুভেচ্ছা। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের একটি অধ্যায়, আলোক বিজ্ঞানের একটা অংশ, আলোক তরঙ্গ। এখন আলোচনার প্রথমে আমরা জেনে নেব আলোক বিজ্ঞান থেকে মাধ্যমিকে কত নম্বরের প্রশ্ন আসে। আলোক বিজ্ঞান থেকে মাধ্যমিকে 12 নম্বরের প্রশ্ন আসে। এমসিকিউ থাকে 2টি, 2 নাম্বার। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 2টি, 2 নাম্বার। একটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 2 এবং দীর্ঘ প্রশ্ন থাকে 2টি, 3 × 2 6। তোমরা দেখতে থাকো আমাদের ছায়া প্রকাশনীর ভিডিও ক্লাস। মনে রাখবে, ছায়া প্রকাশনী আছে তোমাদের সাথে, তোমাদের পাশে। প্রথমে আমি আলোচনা করব আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ কি না, বহুবর্ণী বা যৌগিক আলোক রশ্মি কোন প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে গেলে বিভিন্ন বর্ণে ভেঙে যাওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। তার মানে কোন একটা আলোক রশ্মি, সেটা একাধিক বর্ণের আলোক রশ্মির সমষ্টি, সেটা যদি কোন প্রতিসারক মাধ্যমে প্রবেশ করে তখন কি হয়, যে যে বর্ণের আলোতে সেটা গঠিত সব বর্ণের আলোতে ওগুলো ভেঙে যায়। এখন মনে করো একটা সাদা আলোক রশ্মি প্রিজমের একটা প্রতিসারক তলে আপতিত হলো। এখন সাদা আলোক রশ্মি 7টি বর্ণের আলোর সমষ্টি। এর মধ্যে দুটো প্রান্তীয় যে রশ্মি, লাল এবং বেগুনি, এবং এই মাঝখানের আরো 5টি বর্ণ আছে। এই সবকটি বর্ণের আলো শূন্য স্থানে একই বেগে যায়, কিন্তু যখনই এই আলো অন্য মাধ্যমে প্রবেশ করে প্রত্যেকের বেগ আলাদা হয়ে যায়। কিরকম ভাবে? লাল বর্ণের আলোর বেগ হয় সবচেয়ে বেশি এবং বেগুনি বর্ণের আলোর বেগ হয় সবচেয়ে কম। তাই কোন একটা মাধ্যমের যে প্রতিসরাঙ্ক লাল বর্ণের আলোর জন্য হয় সর্বনিম্ন, বেগুনি বর্ণের আলোর জন্য হয় সব থেকে বেশি। যাই হোক, তোমরা ব্যাপারটা লক্ষ্য করো। আমরা এটা স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণ ব্যাখ্যা করব। তাহলে বায়ু থেকে কাঁচে একটা সাদা আলোক রশ্মি আই কোণে আপতিত হল। কাঁচের মধ্যে বেগুনি আলো এই পথে প্রতিসৃত হলো এবং লাল আলো এই পথে প্রতিসৃত হলো। এখন ব্যাপারটা আমরা গাণিতিক ভাবে আগে দেখে নিই। লাল বর্ণের আলোর জন্য প্রতিসরণ কোণ যদি আর হয়, তাহলে sin I/sin r সমান মিউ আর। মিউ আর হলো লাল বর্ণের আলোর জন্য কাঁচের প্রতিসরাঙ্ক। তাহলে বা sin I সমান মিউ আর sin r। একইভাবে বেগুনি বর্ণের আলোর জন্য যদি প্রতিসরণ কোণ আর ভি হয়, তাহলে sin I/sin rv সমান মিউ ভি বা sin I সমান মিউ ভি sin rv। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর দুটো সমীকরণ যদি আমি তুলনা করি,
কি পাবো? মিউ আর সাইন আর আর সমান মিউ ভি সাইন আর ভি, সাইন আর আর বাই সাইন আর ভি মিউ ভি বাই মিউ আর। কিন্তু আমরা কি শিখেছি? বেগুনি বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্কটা লাল আলোর জন্য প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি, তাহলে মিউ ভি বাই মিউ আর গ্রেটার দেন 1। তাহলে সাইন আর আর বাই সাইন আর ভি গ্রেটার দেন 1, সাইন আর আর গ্রেটার দেন সাইন আর ভি বা আর আর গ্রেটার দেন আর ভি। তার মানে কি হলো? প্রতিসরণের পর লাল আলোর জন্য যে প্রতিসরণ কোণ, সেটা বেগুনি বর্ণের আলোর জন্য প্রতিসরণ কোণ অপেক্ষা বেশি। সাদা আলো 7টা রঙের সমষ্টি, তাহলে মাঝখানে আরো 5টা বর্ণের আলো আছে। তাহলে সাদা আলো প্রিজমের একটা পৃষ্ঠে পড়লো, প্রিজমের ভেতরে সেটা 7টা বর্ণের আলোতে ভেঙে গেল। এই যে ঘটনা, এই ঘটনাটাকেই আমরা বলছি আলোর বিচ্ছুরণ। তাহলে একটা প্রিজমে একটা তলে সাদা আলো আপতিত হলো, প্রিজমের মধ্য দিয়ে গিয়ে যখন অপর পৃষ্ঠ থেকে নির্গত হচ্ছে, আমরা যদি এখানে একটা পর্দা রাখি তাহলে 7টা বর্ণের আলো আমরা পর পর পাবো। এটা হলো সাদা বর্ণের আলোর জন্য বর্ণালী। তাহলে বর্ণালী ব্যাপারটা কি না, বহুবর্ণী বা কোনো যৌগিক আলো বিচ্ছুরণের ফলে বিভিন্ন বর্ণের যে পটি পাওয়া যায় তাকে বর্ণালী বলে। তাহলে সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে গেল, বিচ্ছুরণ হলো, সব থেকে বেশি চ্যুতি কার হলো? বেগুনি বর্ণের আলো। সব থেকে কম চ্যুতি কার হলো? লাল বর্ণের আলো। এবার একটা প্রশ্ন থাকে যে আলোর বিচ্ছুরণের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত বলো। তোমরা কম বেশি সবাই জানো, রামধনু। এবার আরেকটা প্রশ্ন হয়, শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন? সাদা আলো বা মনে করো কোনো যৌগিক আলো যখন শূন্যস্থানের মধ্য দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা বর্ণের আলোর গতিবেগ একই। সেটা কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাই শূন্যস্থানে সাদা আলো বা কোনো যৌগিক বর্ণের আলো যাক, কোনো বিচ্ছুরণ আমরা লক্ষ্য করব না। এবার আমি আলোচনা করব বর্ণের অনুভূতি। এই যে আমরা বিভিন্ন রঙের বস্তু দেখি, সেটা কিভাবে হয়? এখন ধরো জবা ফুল আমি দেখছি লাল, গাছের পাতা সবুজ। এই যে বর্ণের যে ধারণা, এটা কিভাবে হচ্ছে? তার আগে আমি একটা জিনিস আলোচনা করব, কোন আলোগুলো আমাদেরকে দেখতে সাহায্য করে। দৃশ্যমান বর্ণালী মানে যে সমস্ত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে, সেই আলোগুলোই আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়। এই পাল্লার যে আলো, সেটাই হলো দৃশ্যমান বর্ণালী। এখন এই যে বর্ণের ব্যাপারটা, আমরা এই ক্ষেত্রে দু ধরনের বস্তু দেখি, স্বচ্ছ বস্তু, অস্বচ্ছ বস্তু। ধরো জবা ফুল অস্বচ্ছ বস্তু, আবার লাল কাঁচ স্বচ্ছ বস্তু। তাহলে অস্বচ্ছ বস্তুর ক্ষেত্রে বর্ণের অনুভূতিটা কেমন হবে? কোন অস্বচ্ছ বস্তু সূর্যালোকে থাকলে ওই বস্তু যে বর্ণের আলোকে প্রতিফলিত করে
বস্তুকে সেই রঙের মনে হয়। তাহলে জবা ফুল, তার উপর সূর্যের আলো এসে পড়লো, জবা ফুল কি করলো? লাল রংটাকে শুধু প্রতিফলিত করে দিল, বাকি আলোগুলোকে শোষণ করে নিল। তাই জবা ফুলকে আমরা লাল দেখছি। এই যে নীল অপরাজিতা, সূর্যের আলো পড়লো, সে কি করলো? নীল আলোটাকে শুধু প্রতিফলিত করে দিল, বাদ বাকি সবটাকে শোষণ করে নিল, তাই তাকে আমরা নীল দেখছি। এইবার ধরো একটা ঘরে নীল আলো জ্বলছে, একটা লাল জবা ফুল রয়েছে, তাহলে লাল জবা ফুলটাকে আমি কি দেখব? কালো। কেন? নীল আলো জবা ফুলের উপর পড়েছে, জবা ফুল কি করেছে? নীল আলোকে শোষণ করে নিয়েছে, তাই কালো দেখছি। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এবার স্বচ্ছ বস্তুর বর্ণ। স্বচ্ছ বস্তুর মধ্য দিয়ে যে রঙের আলোটা যেতে পারে তাকে সেই রঙেরই মনে হবে। তাহলে দেখ, কোন স্বচ্ছ বস্তু যেমন বায়ু, কাঁচ, এর মধ্য দিয়ে যে বর্ণের আলো সংবাহিত হয় বস্তুকে সেই রঙের মনে হয়। তাহলে আমি যে প্রথমে বললাম লাল কাঁচ, তাহলে লাল কাঁচের মধ্য দিয়ে শুধু লাল বর্ণের আলোই যেতে পারে। তাহলে সূর্যের আলো পড়লো, তার মধ্য দিয়ে গেল, লাল বাদে সবকটাকে শোষণ করে নিল, তাহলে সেটাকে আমরা লাল রঙের দেখছি। এইবার মনে করো একটা নীল কাঁচ, তারপর একটা লাল কাঁচ, আমি এদিক থেকে দেখছি, তাহলে নীল কাঁচটাকে কি দেখবো? কালো রঙের। সূর্যের আলো নীল কাঁচের মধ্য দিয়ে গেল, এ শুধু নীল আলোটাকে যেতে দিল, বাদ বাকি সবকটাকে শোষণ করে নিল। সেই নীল আলো যখন লাল কাঁচের মধ্য দিয়ে গেল, সে সেটাকেও শোষণ করে নিল, কালো দেখছি। এই হলো বর্ণের অনুভূতি। এবার লক্ষ্য করো, আলো কি? আলো হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এবং সেটা কেমন না তির্যক। তোমরা শব্দ তরঙ্গ পড়েছো, শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ, কিন্তু আলোক তরঙ্গ তির্যক। এখন আলোক তরঙ্গ শূন্য স্থানে ধরো সি বেগে যাচ্ছে, এখন এর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে সি সমান নিউ ল্যামডা। এখন এই আলোক রশ্মি যখন অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করছে, তার বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য এদের কি হবে? কম্পাঙ্কের পরিবর্তন হবে না, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে। তাহলে কম্পাঙ্ক একটা মৌলিক রাশি, তাহলে আলো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে, কিন্তু কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি ধরে নিচ্ছি আলো শূন্য স্থান থেকে যে মাধ্যমে প্রবেশ করলো সেখানে তরঙ্গ দৈর্ঘ্য λ1, তাহলে আলোর বেগ v সমান নিউ λ1। এখন ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ সমান c বাই v, তাহলে c হলো নিউ ল্যামডা, v হলো নিউ λ1, তাহলে ল্যামডা বাই λ1। এখানে এই ধরনের একটা অঙ্ক 2020 মাধ্যমিকে পড়েছিল, কি বায়ু মাধ্যমে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? কি কি দেয়া আছে?
আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান 6000 অ্যাংস্ট্রম, মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ 1.5 এবং শূন্য স্থানে আলোর বেগ আমরা জানি c সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা আগে ওই মাধ্যমে আলোর বেগটা নির্ণয় করব। তাহলে মিউ সমান c বাই ভি, ভি সমান c বাই মিউ, c হলো 3 × 10⁸, মিউ হলো 1.5, তাহলে ওই মাধ্যমে আলোর বেগ হলো 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার আমরা ধরে নিচ্ছি ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য λ1। তাহলে মিউ সমান λ/λ1, λ1 মানে λ/মিউ, 6000/1.5, 4000 অ্যাংস্ট্রম। প্রায় কাছাকাছি একটা অঙ্ক 18 সালের মানে 2018 মাধ্যমিকে পড়েছিল। কোন মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? কি দেয়া আছে না, ওই মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর শূন্য স্থানে আলোর বেগ তো আমরা জানি। তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান c বাই ভি, 3 × 10⁸, ভি হলো 2 × 10⁸, আমরা পেলাম 1.5। যাই হোক, তাহলে আলো তো হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আমরা তার যতটুকু অংশ দেখতে পাই সেটা হলো দৃশ্যমান বর্ণালী, মানে যার তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লাটা 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম। কিন্তু তড়িৎ চুম্বকীয় বর্ণালীর সাপেক্ষে এটা খুব ক্ষুদ্র। তাহলে তড়িৎ চুম্বকীয় যে বর্ণালী, সেখানে আরো অনেক ধরনের রশ্মি আছে যাদেরকে আমরা দেখতে পাই না। কিছু আছে যাদের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর থেকে বেশি, আবার কিছু আছে যাদের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর থেকে কম। এখন মনে রাখবে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়া মানে শক্তি কমে যাওয়া, আবার তরঙ্গ দৈর্ঘ্য কমা মানে শক্তি বাড়া। তাহলে শক্তি বা কম্পাঙ্কের অধক্রম মানে বেশি থেকে কম, বা তরঙ্গ দৈর্ঘ্যের ঊর্ধ্বক্রম মানে কম থেকে বেশিতে যদি আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলোকে সাজাই, তাহলে কি পাবো? সব থেকে বেশি শক্তি গামা রশ্মি, তারপরে এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত তরঙ্গ, মাইক্রো তরঙ্গ, রেডিও তরঙ্গ। তোমরা দেখছো ছায়া প্রকাশনের ভিডিও ক্লাস। তোমরা জানো ছায়া প্রকাশনী মানে নির্ভরতা। তোমাদের যেটা পড়ালাম, তোমরা যদি এই বিষয়ে বিশদে জানতে চাও তাহলে আমাদের ছায়া প্রকাশনীর 10ম শ্রেণীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ বইটা খুঁটিয়ে পড়বে। এবার দেখো, ওই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেগুলো আলোচনা করলাম, তার মধ্যে কয়েকটির ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব আলোচনা করব। প্রথম দেখো এক্স রশ্মি। এক্স রশ্মির আগে কয়েকটা ধর্ম আলোচনা করি। এক্স রশ্মি তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না, বা এটা ফটোগ্রাফিক প্লেটের উপর প্রভাব ফেলে, গ্যাসকে আয়নিত করতে পারে। এর ব্যবহার কম বেশি তোমরা দেখেছো। হাড়ের গঠন জানার জন্য, ক্যান্সারের চিকিৎসায়, বা কেলাসিত পদার্থের গঠন জানার জন্য আমরা এক্স রশ্মি ব্যবহার করি। এবার এক্স রশ্মির বেশ কিছু ক্ষতিকারক দিক আছে। এখন মাতৃগর্ভে যদি এক্স রশ্মি একটু বেশি পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার ক্ষতিকর প্রভাব খুবই বেশি।
আবার অতিরিক্ত এক্স রশ্মির প্রভাবে ক্যান্সার, টিউমার ইত্যাদি রোগ হতে পারে। এবার দেখো অতিবেগুনি রশ্মির ব্যবহার। এটা জীবাণুনাশক কাজে, ভিটামিন ডি উৎপাদনে বা প্রাকৃতিক মূল্যবান রত্ন, ঘি প্রভৃতির বিশুদ্ধতা নির্ণয়ে আমরা অতিবেগুনি রশ্মি ব্যবহার করি। এর আবার কিছু ক্ষতিকারক দিক আছে, যেমন ত্বকের ক্যান্সার হতে পারে, চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়, এমনকি বেশি পড়লে অন্ধত্ব পর্যন্ত হতে পারে। এবার গামা রশ্মির ব্যবহার। ক্যান্সার চিকিৎসায় গামা রশ্মির ভালো ব্যবহার আছে এবং বিভিন্ন শিল্পে। ক্ষতিকারক প্রভাবটা কি না, অতিরিক্ত গামা রশ্মির প্রভাবে ডায়রিয়া, মাথার যন্ত্রণা, ত্বকের দহন, অকালে চুল উঠে যাওয়া এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। তবে খুব তীব্র গামা রশ্মি দীর্ঘদিন যদি কোনো মানুষের শরীরে প্রবেশ করে তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। দেখো দিনের বেলা আমরা আকাশকে কি রঙের দেখি? নীল। আবার দেখো যখন সূর্যোদয় হয় বা সূর্যাস্তের সময় সূর্যকে আমরা লাল রঙের দেখি। এই যে ঘটনাগুলো এগুলো কেন হয়? এগুলো হয় আলোর বিক্ষেপণের জন্য। আলোর বিক্ষেপণ কি? দেখ, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় ছোট কোন ধূলিকণা বা গ্যাস অণুর ওপর আলোক রশ্মি আপতিত হলে ওই কণা আলোক তরঙ্গ থেকে শক্তি শোষণ করে এবং ওই শক্তিকে একই তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গে চারিদিকে ছড়িয়ে দেয়। এই যে ঘটনা, এটাকে বলে আলোর বিক্ষেপণ। বিজ্ঞানী লর্ড র্যালে একটা সূত্র দেন যে বিক্ষেপিত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। তার মানে যে দৃশ্যমান আলোগুলো আছে, লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তার বিক্ষেপণ হবে সবচেয়ে কম। বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তার বিক্ষেপণ হবে সবচেয়ে বেশি। যাই হোক, এখন আমরা একটা বিষয়ে আলোচনা করব, দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন। দেখ, সূর্যরশ্মি ভূপৃষ্ঠে আসার আগে অনেকটা পথ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায়। এখন বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা, গ্যাসের অণু, এরা কি করে? সূর্যালোকের বিক্ষেপণ ঘটায়। এখন দৃশ্যমান আলোগুলোর মধ্যে নীল বা বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম বলে এর বিক্ষেপণ বেশি হয়, চারিদিকে ছড়িয়ে যায়। কিন্তু লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, বিক্ষেপণ হয় সবচেয়ে কম। এখন আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর জন্য বেশি সংবেদনশীল বলে আমরা আকাশকে নীল দেখি। তাহলে সূর্যালোক যখন দিনের বেলায় আসছে ভূপৃষ্ঠে, সব থেকে বেশি ছড়িয়ে গেল কোন আলো? নীল, বেগুনি এরা। কিন্তু আমাদের চোখ বেগুনি আলোর জন্য অতটা সংবেদনশীল নয়, তাই আমরা আকাশকে নীল দেখছি। তাহলে দেখলাম দিনের বেলায় আমাদের আকাশ কেমন দেখায়? নীল। আচ্ছা, চাঁদে আকাশটা কেমন লাগবে? চাঁদে বায়ুমণ্ডল নেই, তাহলে সূর্যরশ্মির বিক্ষেপণ হয় না। তাই চাঁদে কোনো ব্যক্তি যদি যায় তাহলে সূর্য বাদে যে বাকি আকাশটা কালো দেখবে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্য কোথায় থাকে?
দিগন্তে। তাই সূর্যরশ্মিকে অনেকটা বেশি পথ অতিক্রম করে ভূপৃষ্ঠে আসতে হয়। এবার দেখো, তাহলে সূর্যরশ্মির মধ্যে থাকা যে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো আছে তাদের বিক্ষেপণ অনেক বেশি হয়, তারা ছড়িয়ে যায়। কিন্তু লাল আলোর বিক্ষেপণ হয় কম, দেখা যায় শুধুমাত্র লাল আলো তখন ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে। তাই আমরা তখন সূর্যকে লাল রঙের দেখি। আচ্ছা, এখন এই একই ভাবনা থেকে আমরা বলতে পারি বিপদ সংকেত হিসাবে কেন লাল আলো ব্যবহার করা হয়। তাহলে কি দেখলাম, লাল আলো যখন যায় তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য বিক্ষেপণ কম, তার মানে অনেকটা পথ কম চ্যুতি ঘটিয়ে যেতে পারে। তাহলে বিপদ সংকেত হিসাবে আমরা এই কারণেই লাল আলো ব্যবহার করি। তবে এখানে একটা ব্যাপার আছে, তোমরা পরে শিখবে। এই যে র্যালে বিক্ষেপণ যেটা আমরা আলোচনা করলাম সেটা কি একটা নির্দিষ্ট শর্তে, কিন্তু যদি যে কণা বিক্ষেপণ ঘটাচ্ছে তার আকারটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি হয়ে যায়, তখন কিন্তু র্যালের ওই যে সূত্র I varies as 1/λ/4 এটা প্রযোজ্য হবে না। তখন কি হবে, আলো সব বর্ণের আলোই সমানভাবে বিক্ষিপ্ত হবে, যেমন ওই মেঘের রং সাদা। যাই হোক, এই জিনিসগুলো তোমরা পরে শিখবে। এবার আমি আলোচনা করব এই অংশটা থেকে মাধ্যমিকের বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন পড়েছে। 2017 সাল একটা এমসিকিউ পড়েছে। দেখ, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি। এটা আমরা আগে আলোচনা করেছি। বেগুনি বর্ণের আলোর চ্যুতি সব থেকে বেশি, লাল বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম। 2 নম্বর, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। দেখো, এটাও আলোচনা হয়েছে, রামধনু। 3 নম্বর প্রশ্ন, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে। এটাও আলোচনা হয়েছে। 2018 সাল, দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন, আলোচনা হয়েছে। তারপরে কোশ্চেন, কোন মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। এই অঙ্কটাও আমি শিখিয়েছি। 2019, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। 4টে দেয়া আছে, দেখো, গামা এক্স রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি। তাহলে এদের মধ্যে অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। 2020 মাধ্যমিক একটা এমসিকিউ পড়েছে, একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনত তলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নিচের কোণটি ঠিক। দেখো, এটা আমাদের আলোচনা হয়েছে, আর গ্রেটার দেন ভি। 2 নম্বর প্রশ্ন, এক্স রশ্মির একটি ব্যবহার লেখো, আলোচনা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, বায়ু মাধ্যমে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোন মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। এটা আমাদের আলোচনা হয়েছে। তাহলে এই সংক্রান্ত যে আলোচনা আজ এখানেই শেষ করছি। এই জায়গাটা থেকে আরো কিছু প্রশ্ন উত্তর যদি বিশদে তোমাদের জানার প্রয়োজন হয়, তোমরা আমাদের ছায়া প্রকাশনীর 10ম শ্রেণীর ভৌত বিজ্ঞান শিক্ষক বইটা ফলো করবে, উপকৃত হবে।